নির্বাচনের অংশীজনকে রাজনৈতিক দলগুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক বা জনগণকে জানাবে। সরকার হচ্ছে নির্বাচনের ব্যবস্থাপক, সরকার বা নির্বাচন কমিশন। সেখানে সরকার যদি পক্ষ নেয় তাহলে যেহেতু সরকার বা এই হা না ভোটের একটা বিকল্প আছে যে হাও দিতে পারেন নাও দিতে পারেন। এখন যদি কেউ না দেয় তাহলে সরকার যখন চায় না তখন তো ভয় পাবে, আবার তার বিরুদ্ধে তো মব ভায়োলেন্স হতে পারে, এবং সে তো একজন নাগরিককে এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া তো কোনোভাবেই কাম্য নয়। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ যে কথা বলেছেন, তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে হায়ের পক্ষে প্রচার সরকার চালাতে পারে না। এর হচ্ছে অন্তর্বর্তী সরকার বলে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার বলে। যে সরকারটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে, যে জুলাই সনদ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তার পক্ষে গণভোট বা কী প্রয়োজন? এবং বিএনপি কিন্তু এটা বলেছিল যে এটি হবে পরবর্তীকালে যে জাতীয় সংসদ নির্বাচিত হবে সেই সংসদ ঠিক করবে যে এর পক্ষে এটি অনুমোদন করবে কি করবে না। আরেকটি হতে পারত ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের পরে একটা গণভোট হতে পারত, যেটি 1991 সালে হয়েছে। সব দল রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় সংসদে আইন পাশ হয়েছে, সেই আইনটির একটা আনুষ্ঠানিকতা দেওয়ার জন্যে। আবার সৌরভ ভাই, মানে ধরেন বর্তমান যে নির্বাচনের শিডিউল সেই অনুযায়ী 22 তারিখ থেকে সবাই সংসদীয় নির্বাচনের প্রার্থীরা নিজেরা প্রচারণা চালাতে পারবে। আবার সরকার নিজেই ইতোমধ্যে শুরু করে দিয়েছে গণভোটের পক্ষে প্রচারণা। মানে এই ব্যাপারটাই বা কেমন? তাহলে নিজের সেট করা আমি যেই নিয়ম বানালাম সেটা নিজেই কি ভাঙছি না? না, সে তো ঠিকই। আজকেই দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেত্রী রুমিন ফারহানার, তার একজন সমর্থক, তিনি সমাবেশ করেছেন বলে তার একজন সমর্থককে 40,000 টাকা জরিমানা করেছে। তাহলে সরকারের যারা এই প্রচারণা চালাচ্ছে তাদেরও তো জরিমানার আওতায় আনার কথা, কারণ তারা তো নির্বাচনের তফসিল অনুযায়ী 22 তারিখের আগে তো কেউ প্রচার চালাতে পারে না। মানে অনেক গোলমালের মধ্য দিয়ে চলছে এই নির্বাচন নিয়ে। সরকার কোন সিদ্ধান্ত নিয়ে আবার সেই সিদ্ধান্ত বদল করে, আবার সিদ্ধান্ত সংশোধন করে, আবার কখনো সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করে না। জনগণের মধ্যে সংশয় আছে নির্বাচন নিয়ে, প্রতিযোগী প্রার্থীদের মধ্যে আছে। এখন তারপর আমরা মনে করি নির্বাচনে তো বিকল্প না, নির্বাচনটি হতে হবে, তবে নির্বাচনটি যাতে অবাধ সুষ্ঠু হয় সে ব্যাপারে, এবং সরকার যদি সেটি করতে না পারে তাহলে কিন্তু সরকারকে জবাবদিহির মধ্যে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। আপনার কাছে এই গণভোটের প্রসঙ্গে আসতে চাই। বিএনপি কি গণভোটের বিপক্ষে? গণভোটে হ্যাঁ বা না, কি অবস্থান আসলে? আচ্ছা, গণভোটের পক্ষে বিপক্ষে বিএনপি কি ভূমিকা সেটা আমাদের কেন্দ্রীয় নেতারা ভোটছে সেটা প্রমাণ করে দিয়েছে। এখন প্রচারণাতে যখন যাবেন তখন আপনারা বলবেন। এখন এই সরকার গণভোটের পক্ষ বিপক্ষ হতেই পারে না, কারণ এতে তাদের নিরপেক্ষতা নষ্ট হয়। এই সরকার হচ্ছে আর একটা জামাত ইসলাম টাইপের সরকার। ওই যে মসজিদে যে খুতবার ভিতরে ভোট চাচ্ছে জামাতের, আর বাড়িতে যে ছোট ছোট কোরআন শরীফ ভোট চাচ্ছে, ওইটা হচ্ছে জায়েজ। আর আমরা অন্যান্য প্রতিক্রিয়া যদি বলি ভোট দাও, বলে নির্বাচন এখন সময় নাই, প্রচারণা হবে শুরু হবে 21 তারিখ। এবং এবারকার শিডিউল দেখবেন এত লম্বা গ্যাপ বাংলাদেশে কোনো নির্বাচনে এর আগে কিন্তু পায় নাই। এখন আমি একটা কথা বলি, ডক্টর ইউনূস সাহেব নিজে 3 দিন ওয়েট করছে ছাত্র এবং জনতা, তার জন্য উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। উনি এসেই প্রথম বলেছেন ছাত্ররা আবার নিয়োগকর্তা, এবং তারপরে বলছে যে বাংলাদেশে বড়রা দল করতে দলের গ্রহণযোগ্যতা ধরে রাখতে পারেনি, নবীনদের দিয়ে দল হবে, সেটিই নেতৃত্বে আসবে। আবার দেখেন উনি বলেছেন যে এই তরুণদের দলই এমপি হবে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এতে ডক্টর ইউনূসের শপথ তো ভঙ্গই হয়েছে, এবং সে বাংলাদেশের রীতিমতো একটা পক্ষের অংশ, এবং একটা পক্ষের পক্ষপাতিত্ব যে উনি ওপেনলি জাতীয় প্রচারণা সব কিছুর মাধ্যমে করেছেন। তাহলে তার আন্ডারে বাংলাদেশে শুধু বাহরাইনে আর কুয়েতে আর সৌদি আরবে ব্যালট পাইছে সেটা তো না, চট্টগ্রামে একজনের ব্যক্তির কাছ থেকে ব্যালট পাওয়া গেছে। তাহলে ওই ব্যক্তিটাকে তো সাথে সাথে অ্যারেস্ট করা দরকার ছিল। যে নির্বাচন কমিশনকে এই তালিকাটা দিছে যে সানাউল্লাহ সাহেবকে, যে শুধু ঘুরে ফিরে জামাতের হাতে ব্যালট না অলৌকিকভাবে
একবার আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়ে ব্যালট শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে জামাতের বাড়িতে, এটাও কিন্তু একটা প্রশ্ন রাখে। দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি স্লোগান দিচ্ছে। আবার ভারতীয়রা দূতাবাস কি বলছে, আমরা সার্বক্ষণিক জামাত ইসলামের সাথে যোগাযোগ করছি, রাষ্ট্রীয় ক্ষমতায় কিভাবে তাদের আনা যায় সে সম্পর্ক আমরা তৈরি করছি। মেধা না কোটা, কোটা না মেধা। অথচ মাদ্রাসায় রাত্রেবেলা পরীক্ষা নিচ্ছে রাত ৩টার সময়, এবং বিভিন্ন ধরনের আসলে অনিয়ম মানে অভিযোগ নিয়োগে শুনছি। অনিয়ম, এবং এই যে জি। 15 বছর প্রশ্নপত্র ফাঁস, অসংখ্য ধন্যবাদ। এই ফাঁস এখন জামাত ইসলাম ফাঁস করছে, এই ফাঁস ওদের হাতে অসংখ্য বাঁশ। ধন্যবাদ।